কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুজনে পায়ে আমরা শ্রদ্ধার্ঘ্য পুষ্পার্ঘ্য দিয়ে তাদের শ্রদ্ধা জানাবো। এক এক করে আমরা শ্রদ্ধা জানাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং কাজী নজরুল ইসলামকে। সুন্দর মুহূর্তের সাথে তার সঙ্গে আমি একটি কথা বলতে চাইব, যখন যেদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগ করলেন, কাজী নজরুল ইসলাম খুব ব্যথিত হয়ে যান। তখন তিনি একটি কবিতা লেখেন, তার দুটো লাইন বলবো। দুপুরের রবি পড়ে আছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। এবার আমাদের পুষ্পার্ঘ অর্পণ করবেন আমাদের অতিথিরা কবি কাজী নজরুল ইসলামের চরণে। সুন্দর মুহূর্তের আমরা সকলে সাক্ষী। একটু জোরে জোরে, আরো জোরে হাততালি হোক। এত সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা, এবং আমাদের আজকে পরম পাওয়া দুই কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, দুই কবিকে একসঙ্গে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। সুন্দর মুহূর্তের সাক্ষী। বসে বসে ছবি তুলি। আমরা অসাধারণ মুহূর্তের সাক্ষী ছিলাম। এবার আমরা আমাদের অতিথিদের এক এক করে বরণ করে নেব। প্রথমে অধ্যাপক শ্রী সৌম্যকমল মুখোপাধ্যায় বিচারপতি, উপাচার্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, পুষ্পস্তবক দিয়ে রবীন্দ্র ভারতী সোসাইটির সদস্য পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় বিচারপতি শ্রী সূক্ষ্মকমল মুখোপাধ্যায়, উপাচার্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। শ্রদ্ধেয় অধ্যাপক শান্তা দত্ত দে, উপাচার্য, কলিকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী সোসাইটির সদস্য, পুষ্পস্তবক তুলে দিলেন। সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী। এবং সঙ্গে আমাদের রবীন্দ্র ভারতী সোসাইটির যে স্মারক সম্মাননা তা তুলে দিচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সম্পাদক, রবীন্দ্র ভারতী সোসাইটি, তুলে দিলেন যার হাতে অধ্যাপক শান্তা দত্ত দে, উপাচার্য, কলিকাতা বিশ্ববিদ্যালয়। এবার ভাস্কর চন্দ্র কাউন্সিল মেম্বার, তার হাতে পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের রবীন্দ্র ভারতী সোসাইটির অন্যতম সদস্য ভাস্কর চন্দ্র। পুষ্পস্তবক তুলে দেবেন গৌরাঙ্গ মিত্র, রবীন্দ্র ভারতী সোসাইটির কর্ম পরিচালন সমিতির কোষাধ্যক্ষ গৌরাঙ্গ মিত্র মহাশয়কে। তুলে দেবেন রবীন্দ্র ভারতী সোসাইটির সদস্য। এবার আমরা আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, রবীন্দ্র ভারতী সোসাইটি, তার কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেব। তার মূল্যবান বক্তব্য শুনে আমরা মুগ্ধ হব। সিদ্ধার্থ মুখোপাধ্যায় পুষ্পস্তবক তুলে দেবেন রবীন্দ্র ভারতী সোসাইটির সদস্য।
সময় কিভাবে এগিয়ে চলছে আমরা সকলে তা বুঝতে পারছি। এই তো 21 তারিখে শুরু হলো, আস্তে আস্তে দেখুন 21, 22, 23, 24 চারটে দিন আমরা কাটিয়ে দিলাম এই রথীন্দ্র মঞ্চে। আমরা সকলে মিলে একসঙ্গে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করলাম। শুধু 4 দিন নয়, এই কাজ শুরু হয়েছে আরো প্রায় 1.5-2 মাস আগে থেকে, যখন হয়েছিল অডিশন। কত দূর দূর থেকে আমাদের এখানে নাম লিখিয়েছিলেন। আজকে যারা আপনারা শুনলেন তারা কিন্তু তাদের মধ্যে থেকেই উঠে এসেছেন এই মঞ্চে। এই মঞ্চে আসতে গেলে যেমন তার ভাগ্য থাকা দরকার, এমনি তার কাজ করাও দরকার। কাজ বলতে যিনি আবৃত্তি করেন তার পারফরমেন্স, এবং যিনি গান করেন তারও তাই। বেছে নিয়েছেন বিশিষ্ট বিচারকেরা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিচারকদের কোনো ভুল হয়নি তাদের সিলেকশনে, তাদের গান বা আবৃত্তি শুনে। রবীন্দ্রভারতী সোসাইটি আমরা চেষ্টা করে চলেছি একটার পর একটা পা ফেলে এগিয়ে চলতে। আমরা ইন্টারন্যাশনাল সেমিনার করেছি এই মঞ্চে, আমরা বসন্ত উৎসব করেছি, আমরা এছাড়াও প্রায় প্রতি মাসেই কোনো রকম একটা আমরা উৎসব করে থাকি। যারা এখানে সুযোগ পায়নি, যারা অডিশনে এসছে, এখানে কোনো পাস ফেল বলে কথা নয়। এখানে আমরা সকলকেই চাই এই মঞ্চে সুযোগ দেবার। আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলি হবে আমরা তাদেরকে ডেকে নেব। যারা আজকে এই 4 দিনের অনুষ্ঠানে সুযোগ পায়নি, আমরা তাদেরকেও আস্তে আস্তে আমরা ডেকে নেব। আমরা কাউকে ফিরিয়ে দিই না। সেটা যদি আপনারা বুঝতে চান তাহলে আপনারা আসুন। আমাদের প্রত্যেক বুধবার আমরা আমাদের লাইব্রেরি হলে বসি, পাঠাগার কক্ষে। এসে দেখবেন আমাদের কোনো সদস্য হওয়ার দরকার নেই। আপনারা যারাই আসেন আমাদের সঙ্গে বসেন, আমরা তাদের সঙ্গে গল্প করি, আমরা তাদের সঙ্গে আড্ডা মারি, আমরা তাদের মধ্যে খুঁজে পাই তাদের যে গুণটা, তারপর আমরা চেষ্টা করি তাদেরকে কোনো না কোনোভাবে সামনে আনতে। এই প্রচেষ্টার জন্যেই কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছিলেন এই রবীন্দ্রভারতী সোসাইটি। তিনি চেয়েছিলেন যে কবিগুরুর যে সমস্ত কাজকর্ম, সেই কাজকর্ম যেন ছড়িয়ে পড়ে চারিদিকে। আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রতিষ্ঠান, আমাদের সামর্থ্য খুব লিমিটেড, আমি বলছি কথাটা ইউজ করছি, কিন্তু তার মধ্যেও আমাদের প্রচেষ্টা আছে এবং সেটা সম্ভব হয়। আপনারা যারা আজকে উপস্থিত আছেন, এই যে মঞ্চে যারা উপস্থিত আছেন, বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়, আমি ব্যক্তিগতভাবে যাকে শুভ্রদা বলি, উনি একজন বিচারক ছিলেন এবং আমাদের রবীন্দ্রভারতী সোসাইটি যখন একটি হাইকোর্টে যখন একটি লড়াই চলছিল, তখনও তার অনেকটা অবদান আছে বলে আমরা সকলেই মনে করে থাকি এই সোসাইটির প্রতি। আজকে সেই শুভ্রকমল মুখোপাধ্যায়, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আজকে ভাইস চ্যান্সেলর। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে আমরা তাকে আজকে মঞ্চে পেয়েছি, আমাদের অত্যন্ত কাছের মানুষ শুভ্রকমল মুখোপাধ্যায়। তার পাশে যিনি বসে আছেন, আপনারা দেখুন, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, দুই বিশ্ববিদ্যালয়ের 2জন উপাচার্য আজ পাশাপাশি বসে আছেন। এটাও কিন্তু খুব দুর্লভ একটি দৃশ্য, খুব কম দেখা যাচ্ছে। সুতরাং সেই শান্তা দত্ত দে, ওনাকেও আমরা এখানে পেয়ে আমরা খুব অভিভূত। আমরা তাদের কাছে শুনব কিছু কথা। এবং আপনারা দেখেছেন এই 4 দিন ধরে যে অনুষ্ঠান, আপনারা যদি গতকাল যারা এসেছেন তারা আপনারা শ্রী সুখেন্দু শেখর রায়ের বক্তব্য শুনেছেন। তিনি কিভাবে রবীন্দ্রনাথের সঙ্গে রাজনীতি এবং দেশপ্রেম নিয়ে বলেছেন, সেটা সকলের মনে গেঁথে গেছে। যারা রাশিয়ান
কনসুলেটের বক্তব্য শুনেছেন, তারা যে বাংলায় রাশিয়ান কনসুলেট কি সুন্দরভাবে বলে গেছেন। এরা প্রত্যেকেই, আমি কার কথা বলবো, যারা আমাদের এখানে এসেছেন প্রত্যেকেই তারা সুন্দরভাবে বলেছেন, রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেছেন। আজকে আমাদের সবচেয়ে যেটা আমরা আনন্দের বিষয় যে আজকে দেখুন আমরা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের মধ্যে রয়েছি, কিন্তু আমরা আরেক মহাপুরুষ, আমরা কাজী নজরুলের জন্মদিন আজকেই 24শে মে। সুতরাং আমরা এই মঞ্চ থেকেই তাকেও আমরা শ্রদ্ধা জানানোর জন্য আজকে আপনাদের সকলকে পেয়েছি। এবং আপনারা দেখলেন যে আমাদের আজকে যে অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠানের মধ্যে একটি কবিতা আবৃত্তি হয়েছে কবি নজরুলের, এবং একটি গানও হবে। সেই গানটি গাইবেন হিমাদ্রি মুখার্জি, নজরুলের গান গাইবে, আর বাকি যারা আছেন তারা বিভিন্ন সমিতি পরিবেশন করবেন। এইটুখানি আমাদের কি বলবো, আমাদের একটু পরিবর্তন হয়েছে এবং শিল্পীদের মধ্যেও হয়েছে। আজকে অনেক শিল্পী যাদের নাম আছে তারা গতকাল এসেছেন, পরশু এসেছেন, আবার আগে যাদের নাম ছিল তারা আজকে আসছেন। এই পরিবর্তনটা আমাদের হচ্ছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। হয়তো আপনারা যে শিল্পীর নাম দেখছেন সে শিল্পী পরশুদিন গিয়ে গেলেন, যেমন আপনার লোপামুদ্রা মিত্র পরশুদিন সেখানে গিয়ে গেছেন। এখানে আপনারা দেখবেন দেবমাল্য চ্যাটার্জি বা নিকবিতি ঘোষ ওরা কালকে এসছেন, আবার অন্য শিল্পী তারা আজকে আসছেন। একটু আমাদের মানিয়ে গুলিয়ে নিতে হয়। আমি আপনাদের সকলকে আমাদের সঙ্গে এই যে 4 দিন আপনারা ছিলেন, এই 4 দিনে আমরা যে কোনো অনুষ্ঠান করতে গেলে আমি প্রত্যেক দিন যে কথাটা বলি আজও সেই কথাটাই বলছি, যে কোনো অনুষ্ঠান করতে গেলে মঞ্চে যারা বসে থাকেন তারা যদি সামনে দেখেন দর্শক আসনে যারা বসে আছেন তারা যদি বেশি সংখ্যায় থাকেন, তাহলে যারাই বসে থাকেন তিনি বক্তব্য রাখুন বা আবৃত্তি করুন বা গান করুন, তারা প্রত্যেকেই ভীষণ খুশি হন। এবং এটা ছাড়া কিন্তু 2 হাতে যেমন তালি বাজে না, 5 থেকে তালি বাজলো, এই দুজনরা যদি একসঙ্গে না থাকে কোনো অনুষ্ঠান সাফল্য মণ্ডিত হয়। আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা রবীন্দ্রভারতী সোসাইটির সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমাদের প্রতিষ্ঠা দিবস 15ই জানুয়ারি, আপনাদের এখন থেকে বলে রাখলাম 15ই জানুয়ারি তারিখটা আপনারা নোট করে রাখবেন। আর একটা দিন আমরা এখানে খুব ভালো অনুষ্ঠান করে থাকি, সেটি হচ্ছে পরম্পরা অনুষ্ঠান। 27শে নভেম্বর কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওই দিনটা আমরা পারিবারিক যারা জড়িয়ে আছেন তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করাই। যেমন আমরা গতবার করেছিলাম কল্যাণ সেন বরাট, তার গ্রুপ নিয়ে করেছেন, তার ফ্যামিলি নিয়ে। তার আগেবার রাঘব চ্যাটার্জি করেছিলেন, তার আগেবার বাবুল সুপ্রিয় ছিলেন। এইভাবে আমরা পরিবারের মধ্যে থেকে যারা আছেন একটি পরিবার, তাদেরকে আমরা নিয়ে আসি। আমরা চেষ্টা করি নানা ধরনের কাজ করার জন্য। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের মঞ্চে রয়েছেন আমাদের অধ্যাপক ভাস্কর চন্দ্র, ইনি ডক্টর প্রতাপ চন্দ্রের ভাইপো। ডক্টর প্রতাপ চন্দ্র এবং রবীন্দ্রভারতী সোসাইটি জড়িয়ে আছে এক নাম। এখানে কোষাধ্যক্ষ ছিলেন, উনি এখানে সভাপতি ছিলেন, তারই পরিবার, তারই ভাইপো। আর গৌরাঙ্গ মিত্র রয়েছেন আমাদের এখানে কোষাধ্যক্ষ। এছাড়াও আরো রয়েছেন প্রসেনজিৎ ঘটক, আমাদের মধ্যে এসেছেন আমাদের কর্মসমিতির সদস্য, এবং আরো অনেকেই আছে, জয়শ্রী কে রয়েছে। আমরা প্রত্যেক সদস্যদের নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে কমিটিতে থাকলেও এই কমিটিতে থাকলো না সেটা বড় কথা নয়, আমরা সকলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি। আপনারা যারা রবীন্দ্রভারতী সোসাইটিতে আজকের দিনে এসেছেন, আপনারা আমাদের সদস্য না হলেও আপনারা আমাদের বন্ধু হয়ে গেলেন, আপনারা আমাদের সঙ্গে এক হয়ে গেলেন আজ থেকে। আপনাদের সকলকে নমস্কার করবেন। সত্যি আমরা গর্বিত রবীন্দ্রভারতী সোসাইটির সদস্য হিসেবে। এবার মাইক্রোফোনের সামনে ডেকে নেব পরম শ্রদ্ধেয় বিচারপতি শ্রী শুভ্রকমল মুখোপাধ্যায়, উপাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। স্যার। নমস্কার ও শুভ সন্ধ্যা। আজকে
দুই দিকপালকে নিয়ে একটা অনুষ্ঠান বা অনুষ্ঠানের পরম্পরা যেটা চলছে সেটা রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম দুজনের কিন্তু ধাপ আলাদা। রবীন্দ্রনাথ ছিলেন, তাকে কবি, গীতিকার, সাহিত্যিক, দার্শনিক, সমাজ সংস্কারক, কি বলবো আমি জানি না, এরকম সম্পূর্ণ একটি প্রতিভা একটি সমাজের বহু বহু পূর্ণ থাকলে তবে তারা আসে। নজরুল, রবীন্দ্রনাথ দুর্ভাগ্যজনক ভাবে বিশ্বভারতীকে যা করতে চেয়েছিলেন বা শ্রীনিবাসকে যা করতে চেয়েছিলেন আমরা সেটাকে রক্ষা করতে পারি। বিশ্বভারতী আরো একটা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হয়ে গেছে, সেটাও ইচ্ছা ছিল না। তিনটি প্রতিষ্ঠানের কথা আমি বলবো, বিশ্বভারতী, রামকৃষ্ণ মিশন, ওয়ার্ধা। গান্ধী ওয়ার্ধাতে যা চেয়েছিলেন তা এখন নেই, বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ যা চেয়েছিলেন সেটা আগে নেই, কিন্তু রামকৃষ্ণ মিশন এখনো ধরে আছে। সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন এই ধারাটা আরো অনেক অনেক দিন ধরে চলে। নজরুল ছিলেন কবি, গীতিকার এবং অদ্ভুত একটা স্ফুলিঙ্গ বা তুবড়ির মতো। যারাই ওর কাছে এসছে তারা ওর এই উদার মানসিকতা, উদার গলা উঁচু করে চিৎকার করে কথা বলা, সেগুলো লোকেরা এনজয় করছে। সেটা আমি শুনিনি, কিন্তু যারা আমার বাড়ির বড়রা শুনেছেন তারা বলবে। নজরুল একবার মুর্শিদাবাদে একটি বিবাহে গেছে, এটা সেই বিবাহে ব্রাহ্মণদের বাড়ি। যখন পরিবেশন হচ্ছে ওকে বাকিদের সঙ্গে বসতে না বলে আলাদা বসতে বলা হয়েছে। তো পাত্রপক্ষ যারা ছিলেন, সান্যাল মশাই, খুব বিখ্যাত ব্যক্তি, নলিনাক্ষ সান্যাল এবং ওরা, তারা প্রতিবাদ করেছিলেন এবং কনে পক্ষ বাধ্য হয়ে তাকে ওদের সকলের সঙ্গে বসতে বাধ্য হয়েছে। এটা গল্প যেটা সত্যি, সেটা পরে বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির ছিল। সেই কালী মন্দিরে গিয়ে সকালবেলা নজরুল তার উদাত্ত কণ্ঠে একটার পর একটা কালী সঙ্গীত গাইছে এবং যে মেয়ে পক্ষের যিনি কর্তা তিনি এসে ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন, বাবা আমি তোমাকে চিনতে পারিনি। এই উদারতার বড় অভাব দেখতে পাচ্ছি এখন। এবং মুশকিলটা হচ্ছে মানুষকে প্রোটেকশন দেওয়া মানে তো তাকে তোষণ করা নয়। এরা নজরুলকে যে সম্মানটা দিয়েছিলেন তাকে তোষণ করবার জন্য, তাকে সম্মান দেওয়ার জন্য সম্মান করেছিলেন। আমরা প্রত্যেকের পরিপূরক। এই যেমন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পরিপূরক, কতটা এখনো পরিপূরক ভাবে কাজ করে আমি বলতে পারবো না, কারণ এটা আমাকে সিদ্ধার্থকে জিজ্ঞেস করলে সিদ্ধার্থ অন্যরকম কথা বলবে। এই বাড়িটা কিন্তু জায়গাটা একটা তীর্থ। দ্বারকানাথ ঠাকুর বা দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা এরকম অনেক কলকাতায় বড় লোক জন্মেছেন, শেষ হয়ে গেছেন, তাদের পরিবারের লোকের কথা কিংবা মনে রাখে। রবীন্দ্রনাথ এবং অমরেন্দ্রনাথের এই দুটি ধারা থাকার জন্যই এই বাড়ি এত এটা আমি যতদূর জানি এই অংশটা বোধ হয় অমরেন্দ্রনাথের অংশ ছিল। ওরা কাজ করতে অসম্মানিত বোধ করতেন, উপসত্যিভোগী হয়ে থাকতেন। ফলে জমিদারি চলে যাওয়ার পরে এবং পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে যখন রেগুলার আরো টাকা আসা ভক্তনি বন্ধ হয়ে গেল, ধারের উপর সংসার, আস্তে আস্তে এই বাড়িটি বিক্রি হয়ে গেল। যে বারবাড়ি ভদ্রলোক কিনেন প্রথমেই দক্ষিণের বারান্দাটা ভেঙে দিলেন এবং দক্ষিণের বারান্দাটা ভেঙে দিলেন, কিন্তু সেটাকে আমি ঠিক জানি না, আমি যা শুনেছি তাই হবে, যদি আপনি ভুল বলতে পারেন। দক্ষিণের বারান্দাটা যে ভেঙে দিয়েছেন সেটা একদম সত্যি কথা, কিন্তু সেটাকে রেস্টোর করার কোনো চেষ্টা কেউ করে। আর রবীন্দ্রনাথের যে বাড়িটা সেটা খানিকটা আছে, আর তখনকার দিনের মতো
আমার তো ভাবলে ভয় লাগে কি করে ওরা যাতায়াত করতেন। একটা করে ছেলের বিয়ে হচ্ছে, একটা করে ঘর করে দিচ্ছে, একবার এখান দিয়ে উঠছে, ওখান দিয়ে নামছে। রবীন্দ্রনাথের বাড়ির মধ্যে গেলে মানে আমাদের তো পায়ে ব্যথা করতে লাগে, কিন্তু ওরা তো রেগুলার করতেন। আমরা যদি পরম্পরাটাকে বজায় রাখতে পারি, আমি রিজিড হওয়ার কথা বলছি না, কিন্তু অনেকেই দেখছি আজকাল রবীন্দ্রনাথের যে কপিরাইট উঠে যাওয়ার পর নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এমন বিভ্রাট করছেন, সেটা বড় লজ্জার কথা। অনেক বড় মাপের মানুষদের ভুল প্রমাণ করবার জন্য, নিজেকে ঠিক প্রমাণ করবার জন্য বাহাদুরি করতে যাওয়াটা মূর্খামি। আমি রবীন্দ্র ভারতী সোসাইটির কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাকে ডাকার জন্য। আমি আশা করব রবীন্দ্র ভারতী সোসাইটি আরো অনেক বড় বড় কাজ করবেন। রবীন্দ্র ভারতী সোসাইটিতে এই বাড়িতে এসে আমি একবার করে রবীন্দ্র ভারতী সোসাইটির যে জার্নালটা বেরোতো সেটা নিয়ে যেতাম। খুব উৎকৃষ্ট জার্নাল ছিল, এখন কিন্তু রেগুলার নয়, এটা আমি বলে গেলাম। কিন্তু মুশকিল হচ্ছে লেখক পাওয়া, ছাপার খরচা, আর যে অল্প পয়সা আগে হতো এখন তা হয় না। এবং আরো একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের, এটা আমার সাবজেক্ট নয়, ওদের সাবজেক্ট, 80G'টাও তুলে দেওয়া হয়েছে নতুন ভাবে। অনেক মানুষই ডোনেশন দিতে ট্যাক্স বেনিফিটের জন্য। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এদের অসুবিধা হবে না, কিন্তু ছোট ছোট অর্গানাইজেশন গুলোর অসুবিধা হবে। এগুলো যদি রেস্টোর হতো তাহলে প্রত্যেক মানুষ ইনকাম ট্যাক্সের বেনিফিট পাওয়ার জন্য বা স্ল্যাবটা কম করবার জন্য কিছু ডোনেশন দিতেন, আমি জানি, কিন্তু সেটা তো অনেক উঁচু ব্যাপার, আমি কিছু বলতে পারি না। তবে আমার অনুরোধ সবাইকার কাছে, রবীন্দ্র ভারতী সোসাইটিতে সম্ভব হলে সাহায্য করুন, ওদের টিকে থাকার দরকার আছে। বাবা ছেলে তো অনেকদিন চালালেন, এরপরে কে কে চালাবেন আমি জানি না, কিন্তু এখন আমাদের সিদ্ধার্থের 2টি মেয়ে, ও যা করেছে কাবাই নিয়ে যাবে জামাই, এখন কি হবে আমি জানি না। এখন মুশকিল হচ্ছে যে পরম্পরাটা যেন বজায় থাকে, সেটাই আমি আশা করব। ধন্যবাদ। স্যার, আপনাকে পেয়ে রবীন্দ্র ভারতী সোসাইটি গর্বিত এবং আনন্দিত। মাইক্রোফোনের সামনে ডাকবো এবার শ্রদ্ধেয় অধ্যাপক শান্তা দত্তদের, উপাচার্য, কলিকাতা বিশ্ববিদ্যালয়। প্রথমেই রবীন্দ্র ভারতী সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ বাবুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সঙ্গে অবশ্যই জানতাম আমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির উপাচার্যকে আমি নিশ্চয়ই পেয়ে যাব, এবং তিনি অত্যন্ত মজার মানুষ, অত্যন্ত সাপোর্টিভ মানুষ, খানিকটা দাদার মতনই বলা যেতে পারে। তো আজকে তার পাশে বসেছি, এসে আমার তো নিজের ভালোই লাগছে। তবে সব থেকে যেটা বড় কথা সেটা হলো রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনকে একই মঞ্চে পেয়ে যাওয়া, এবং এইরকম একটা জায়গায়। আমি ছোটবেলা থেকেই খুব সাহিত্য প্রেমী, আর তার ফলে বিভিন্ন জায়গায় এই ধরনের বিষয়ের উপর বলতে গিয়েছি। কিন্তু এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে এই মঞ্চে দাঁড়িয়ে, রথীন্দ্রনাথ মঞ্চে দাঁড়িয়ে, এটা যে কত বড় সৌভাগ্য, কত বড় আনন্দের। আমার সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি যেন ওই বাতাসে কোথাও যেন রবীন্দ্রনাথের, আমাদের অবনীন্দ্রনাথের শ্বাস প্রশ্বাস যেন আমার গায়ে এসে লাগছে। এটা তো সত্যিই তীর্থভূমি, যেটা বলেছেন আমাদের শুভ্রকমলবাবু। তো এমন একটা জায়গায় এটা স্মরণীয়, চিরকালের জন্য আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি একটা খুব ছোটবেলার একটা ছোট্ট গল্প বলি। বিষয়টা হচ্ছে যে আমি খুব ছোট্ট থেকেই, একদম 7 বছর বয়স থেকেই সাহিত্য চর্চার মধ্যে ঢুকে পড়েছিলাম, সেটা আমার মায়ের জন্য। তো একদিন, তখন আমার বয়স বোধহয় 8-9 বছর হবে, খুব কম।
একটা রেডিওতে, তখন বেতার ছিল তো, রেডিওতে একটা গান বাজছে, সেটা ছিল 22শে শ্রাবণ। গানটা হচ্ছে, এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। এই গানটা শুনতে শুনতে এত ছোট বয়স আমার, আমি অঝরে কাঁদতে লাগলাম। আমার মা এসে ভেবেছে আমার কোথাও একটা জন্য অসুবিধে হচ্ছে। মা বলে, কি হয়েছে, কাঁদছিস কেন এত, কি হয়েছে, প্রবলেম? বলে, আমার প্রবলেম না, প্রবলেম ওই গানটা, ওই গানটা। তখন মা বলে, গানটা? গানটা তুমি কি বুঝছো? বলে, আমি কিছু বুঝছি না, কিন্তু গানটা আমাকে কাঁদাচ্ছে মা। আমার ভীষণ কষ্ট হচ্ছে যে আমি কেন রবীন্দ্রনাথকে দেখতে পেলাম না। আশ্চর্যের বিষয়, সেই দিনই প্রথম হাতের লেখার একটা খাতার পাতা নিয়ে আমি একটা কবিতা লিখতে শুরু করলাম, এবং ধারাবাহিক কবিতা লেখা শুরু হলো সেদিন থেকে। আমার ভাই বোনেরা, আমার দিদি দাদারা আমার জন্মদিন পালন করে না, আমার কবিতার জন্মদিন পালন করে। সেই কবিতা লেখাটা বর্তমানে কিছুটা বন্ধ হয়ে গেছে, হয়তো আগামী দিনে আবার হতে পারে। তো রবীন্দ্রনাথকে এইভাবে একটা ছোট শিশুর মনে রবীন্দ্রনাথ ঢুকে যেতে পারে, একটা আশ্চর্যের বিষয়। তো রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে তো মনে হচ্ছে একটা সমুদ্রের ধারে নুড়ি কুড়োচ্ছি। তো এই নুড়ি কুড়োনোর মধ্যে থেকে একটু কিছু, সামান্য কিছু তো বলতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছে, আমি তো কিছু শুনতে চাই। তো আমি দুটো দিক নিয়ে একটু কিছু বলবো। একটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম, আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথের স্বদেশ প্রেম। আমি এই বিষয়ের উপরে পাণ্ডিত্য ডিগ্রিধারী কোনো ব্যক্তি নই। এই বিষয়ে আমার মানে আমার পেশার ক্ষেত্রে বা আমার পড়াশোনার ক্ষেত্রে বিষয় না, বিষয়টা আমার ভালোবাসার ক্ষেত্রে। আমি দেখেছিলাম রবীন্দ্রনাথ একজন আদ্যান্ত প্রকৃতি প্রেমী মানুষ। প্রকৃতির বাইরে কোনো কবিতা, কোনো গানে প্রকৃতি নেই এমন কেউ বার করতে পারবে না। প্রতিটিতে প্রকৃতির কথা বলা আছে। যেখানে উনি বলছেন, যখন বর্ষা আসে, যেখানে বলছেন যে বর্ষানুগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে। কোথাও বলছেন, এসো নিপ বনে ছায়া বিথি তলে এসো, কর স্নান নবধায়া জলে এসো। কোথাও আবার বলছেন, আমলকি বন কাপে যেন মন, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। আচ্ছা, ঠিক এই মুহূর্তে আমরা যেভাবে প্রকৃতির ধ্বংস লীলায় মেতেছি উন্নয়নের নামে, আজকে যদি রবীন্দ্রনাথের বুড়োটা বেঁচে থাকতো, উনি কি কবিতাগুলো লিখতে পারতেন? উনি কতটা কষ্ট পেতেন যে আমলকি বন কাপে যেন মন, বুক করে দুটো। আমলকি বনটাই তো কেটে ফেলা হয়েছে। যখন বলছেন যে বর্ষানুগীত হলো মুখরিত মেঘবন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন। আনন্দ কোথায় গেল? বর্ষা হলে অতিবৃষ্টি, নদীকে তার আপন পথে বইতে দেওয়া হয়নি। নদীর পথে পথে নদীকে আটকে উন্নয়নের নামে বড় বড় অট্টালিকা উঠে গেছে। সেটা শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশ জুড়ে ছবি। আর তাই বৃষ্টি মানেই বন্যা, বন্যা মানেই প্লাবন, একেবারে ঘর বাড়ি ভাসিয়ে দিচ্ছে মানুষের। প্রকৃতিকে যেভাবে মানুষ ধ্বংস করছে, রবীন্দ্র প্রীতি সেই মানুষের মুখে তো মানায় না। আমার মনে পড়ে একটা ছোট্ট ঘটনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে আমি পড়াশোনা করেছি, বিহারীলাল কলেজ ক্যাম্পাস, যেখানে ফুড এন্ড নিউট্রিশন পড়ানো হয়, হোম সায়েন্স ক্যাম্পাস, ওই ক্যাম্পাসটা একটা বন বলা যেতে পারে। লোকের তো বাগান থাকে, তা আমাদের একটা বন আছে, একটা জঙ্গল আছে। তো সেটা তদানীন্তন কর্তৃপক্ষর হঠাৎ মনে হয়েছিল যে ওটা তো জঙ্গল, ওটা কেটে ফেলে কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট তৈরি করতে হবে। ব্যাস, যেই না ভাবা সেই না কাজ, জমি মাপা শুরু হয়ে গেল, আগাছা কাটা শুরু হয়ে গেল। তো সেই সময় আমি বিভাগীয় প্রধান। তো আমার পুত্র এখানে হাজির আছে আজকে, ও তখন খুব ছোট ছিল, যে ও খুব প্রকৃতি প্রেমী। ও ওইখানে ঘুরতে ঘুরতে স্কুল থেকে এসে ওখানে গিয়েছিল। হঠাৎ এসে আমাকে বলছে যে মা, কারা যেন জমি মাপছে আর ছোট ছোট গাছ কাটছে, দেখো তো কি ব্যাপার। আমি খোঁজ করে জানলাম যে এইরকম একটা ব্যাপার। সঙ্গে সঙ্গে আমি তদানীন্তন উপাচার্য ছিলেন
সুরঞ্জন দাস, তাকে ফোন করলাম, করে বললাম গাছপালা কাটা যাবে না তো? বলে যাবে না মানে? এটা কি আপনাদের জমি নাকি? এটা তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের জমি। এটা হতে পারে, কিন্তু কোনো অর্ডার দেননি আপনি, আমার হাতে কোনো চিঠি নেই। একজন ভাড়াটের বাড়ির সামনেও কিন্তু বাড়িওয়ালা একটা দোকান খুলে বসতে পারে না তার দরজার কাছে। সুতরাং কাটা হবে না। আপনি জাস্টিফাইড কারণ দেখান, আমাদের ডেকে পাঠান, আমাদের সঙ্গে আলোচনা করুন, তারপরে আপনি যা করবার করবেন। উনি ডেকে পাঠালেন, আমরা গেলাম টিচাররা সবাই মিলে, বেশ অনেকজনকে নিয়ে। সুরঞ্জন বাবুকে আমি বললাম যে আপনি একটা বনাঞ্চলকে কাটছেন, একটা গাছ কাটছেন, বলছেন কি না বিশ্ববিদ্যালয়ের জমি। আপনি জানেন এই গাছগুলো, জমিটা বিশ্ববিদ্যালয়ের হতে পারে, গাছগুলো বিশ্ববিদ্যালয়ের নয়। গাছ কারুর, কখনো কারুর নয়। গাছ শুধু প্রকৃতির। গাছ যে অক্সিজেন দেয় সেটা প্রতিটি মানুষ তার থেকে উপকৃত হয়। গাছ যে ছায়া দেয়, যে ফুল দেয়, যে পাতা দেয়, প্রতিটি মানুষ তার উপকৃত হয়। আমাদের এই ছোট্ট বনাঞ্চলটা দক্ষিণ কলকাতার একটা ফুসফুস। সুতরাং আপনি এটা বলতে পারেন না। উনি তখন বললেন আমায় যে আমরা গাছ কাটবো, ট্রাইব্যুনাল, গ্রিন ট্রাইব্যুনাল থেকে পারমিশন নেবো, একটা গাছের বদলে 4টে গাছ লাগাবো। এত বোকা কাজ তো আমরা করবো না। বেশ তো, 4টে গাছ যদি বড় মহিরুহ হতে গেলে যতটা সময় লাগবে, সে 4টে গাছের যতটা অক্সিজেন সে ততটা সময় ধরে দিত, ওই শিশু গাছ কি তা পারবে পূরণ করতে? পারবে না তো। কি করে বললেন কথাটা? তাছাড়া আরেকটা বড় বিষয় হলো, বিহারীলাল কলেজের এই জমি, এটাকে হেরিটেজ বলে ডিক্লেয়ার করার কথা, কারণ তার সঙ্গে সংলগ্ন রয়েছে ওয়ারেন হেস্টিংসের বাগান বাড়ি। আর ওখানে যে তেঁতুল গাছটা আছে না, তার ডায়ামিটারটা এই পুরো স্টেজটার সমান হবে, এত চওড়া। সেই তেঁতুল গাছটা যদি কথা বলতে পারতো না, আমি সুরঞ্জন দাসকে বলছিলাম এখানে, তাহলে তিনি বলতেন, তেঁতুল গাছটা বলতো সে ওয়ারেন হেস্টিংসকে জুরি গাড়ি করে ঘুরতে দেখেছিল। সুরঞ্জন বাবু আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ওনার হাতের লোমগুলো দাঁড়িয়ে গেছে। উনি একজনকে ডাকলেন, ডেকে প্রজেক্ট ক্যান্সেল করে দিলেন। এরপর দেখে গেল ওই বনাঞ্চল আজও আছে, আজ তো আমি নিজেই উপাচার্য। এরপর এটা প্রাসঙ্গিক কেন রবীন্দ্রনাথ বলতে গিয়ে বলছি, এরপর আমি গেলাম আমাদের প্রভিসি একাডেমিকের ঘরে। তিনি এইসব রবীন্দ্র প্রীতি তার খুব বেশি, মানে সাংস্কৃতিক মনের মানুষ। আমি ওনার ঘরে গিয়ে দেখলাম একটা মস্ত বড় কাট আউট রবীন্দ্রনাথ ঠাকুরের, সোলার কেউ প্রেজেন্ট করেছে, তার নিচে লেখা আছে মরু বিজয়ের কেতন উড়াও উড়াও হে প্রবল প্রাণ। আমি গিয়েই ওই কাট আউটটা হাতে তুলে নিলাম। জানি করো কি তুমি কি করছো, এটা তো আমার গিফট। হতে পারে আপনার গিফট, কিন্তু এটা রাখার অধিকার এবং যোগ্যতা আপনি হারিয়েছেন। মানে মানে আপনিও এই গাছ কাটার প্রজেক্টের সঙ্গে সহমতে ছিলেন, আপনি কি করে এটা রাখবেন? রবীন্দ্রনাথ বলছেন মরু বিজয়ের কেতন উড়াও উড়াও হে প্রবল প্রাণ, কাকে বলছে? গাছকে বলছে। আর সেই গাছ আপনি কাটবার দলে নাম লিখিয়েছেন। সুতরাং ওটা তো আপনি রাখতে পারবেন না, ওটা এবার থেকে আমার অফিসে থাকবে। উনি সে আমার হাতে পায়ে ধরে সেটাকে রাখলেন, চিরকালের জন্য প্রতিজ্ঞাবদ্ধ করেন। বারবার বলে এলাম তাদেরকে যে রবীন্দ্রনাথকে ভালোবাসবেন আর দ্বিচারিতা করবেন, তা কিছুতেই হতে পারে না, কখনো হতে পারে না। তাই রবীন্দ্র প্রীতির সঙ্গে প্রকৃতিকে রক্ষা করা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আরেকটা অংশ বলবো, সেটা হলো স্বদেশ প্রেম, যেটা একটুখানি বলবো। আগের দিনই আমি শুনলাম কেউ বলেছেন, নিশ্চয়ই আরো অনেক ভালো বলেছেন, আমি সামান্য একটু বলবো। সেটা হলো রবীন্দ্রনাথ, তিনি অসম্ভব তার স্বদেশ প্রেম। তিনি স্বদেশী বিপ্লবীদের অনুপ্রাণিত করার জন্য অনেক কবিতা লিখেছেন। কখনো লিখেছেন তোদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে ব্রিটিশের উদ্দেশ্যে। কখনো লিখেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। এখানে একটা বিশেষ গল্প আছে, গল্পটা একটা খুব ইন্টারেস্টিং। এটা হলো যে উনি যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়, উনি সারা রাত পায়চারি করছেন। এই বাড়িটাতেই বোধ হয়, ভাবতে গেলে কিরম রোমাঞ্চ হয় শরীরে। উনি পায়চারি করছেন এবং
ভাবছেন যে কি করা উচিত, কিভাবে প্রতিবাদ করা উচিত। উনি ফোন করলেন গান্ধীজিকে, যোগাযোগ করলেন। তখন তো ফোনের সুবিধা ছিল না, উনি চিঠি পাঠিয়ে যোগাযোগ করলেন যে আপনি যদি একটা সভা ডাকেন, নাগরিক সভা, আমি যাব, তাহলে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া দরকার, এত নিরীহ মানুষকে মেরে ফেলেছে। গান্ধীজি বললেন যে হ্যাঁ, আপনি তো ঠিকই বলছেন, এটার তো প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে এটার জন্য যদি আপনি এবং আমি সভা ডাকি, অনেক মানুষ আসবে, প্রতিবাদ করবে, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু খুব একটা এম্বারাসিং সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে। রবীন্দ্রনাথ খুব অবাক হলেন কথাটা শুনে। উনি ফিরে এলেন বাড়িতে, বুঝলেন এটা হবে না, এই পথে যাওয়া যাবে না। উনি চিত্তরঞ্জন দাসকে এবার যোগাযোগ করলেন, করে বললেন যে চলুন আমি আর আপনি দুজনে মিলে সভা করি, থাকতে পারছি না আমি, এর প্রতিবাদ হওয়া উচিত। চিত্তরঞ্জন দাস বললেন যে কবিগুরু আপনি কি থাকবেন সভাটায়? তখন বলে হ্যাঁ, আমি তো অবশ্যই থাকবো। তখন বলে আপনি যখন থাকবেন আপনার নামেই অনেক লোক আসবে, আমার তাহলে সেখানে থাকার দরকার নেই। রবীন্দ্রনাথ ফিরে এলেন বাড়িতে। সেই রাত্রেই বসে উনি নাইটহুড ত্যাগ করার চিঠি লেখেন। এই হলো রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথকে বুঝবার জন্য, রবীন্দ্রনাথকে ব্যাপক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চেষ্টা করা দরকার। শুধু চেষ্টা শুধু নয়, আজকে যাদের পেটে আর খাবার নেই, ভারতবর্ষ আপনারা জানেন কিনা জানি না, হাঙ্গার ইন্ডেক্সে 130টা দেশের মধ্যে 121তম পজিশনে আছে। মানে খিদে নেই, শুতে যায় কত মানুষ। তাই তারা রবীন্দ্রনাথ পড়বে কি, বুঝবে কি? তাদের আমার আজকে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কে লিখেছিলেন? সুকান্ত। তিনি দুর্ভিক্ষের কবি, তিনি কষ্ট করেছেন, কষ্ট বুঝেছেন। রবীন্দ্রনাথ তো অনেক রাজার বাড়ির ছেলে, কিন্তু তবুও উনি মানুষের জন্য বারবার উনি বলেছিলেন, সে যে কবি মাটির কাছাকাছি তারই লাগিয়ে আমি কান পেতে আছি। তাই রবীন্দ্রনাথ কোনোদিন চলে যাবে না সমাজ থেকে। পৃথিবী যতদিন থাকবে রবীন্দ্রনাথ ততদিন থাকবে। এবং ভরা পেট খাবার, মাথার উপর আচ্ছাদন, পোশাক, সামান্যতম পড়াশোনার সুযোগ যেদিন প্রতিটি মানুষের হবে, রবীন্দ্রনাথ সবার কাছে পৌঁছে যাবে। আমাদের সবার আদরের ধন, আমাদের সবার মাথায় রাখা আমাদের মনি রবীন্দ্রনাথ সবার কাছে পৌঁছে যাবে। আমরা সেই সুদিনের অপেক্ষায় থাকব। এখানে পাশে আরেকজন কবির কথা একটু না বললে নয়। যখন রবীন্দ্রনাথ রবি কিরণে আকাশ উজ্জ্বল হয়ে উঠেছে, সারা আকাশে রবির কিরণ, তখন হঠাৎ আকাশে ধূমকেতুর মতন দেখা দিল নজরুল। সাংঘাতিক ব্যাপার। রবীন্দ্রনাথের সময়ে আরেকজন কবি মাথা তুলে দাঁড়াচ্ছে, কঠিন ব্যাপার, কিন্তু রবীন্দ্রনাথ তাকে সসম্মানে স্থান দিলেন। এই কবি নাম হলো বিদ্রোহী কবি, যিনি বলতেন বলবীর চির উন্নত মম শির, শিরে নিহারি নামারি নত শির ওই শিখরে হিমাদ্রির, বলবীর চির উন্নত মম শির। সারা জীবন ধরে এই প্রতিবাদের কথা কণ্ঠ উনি জোরালো ভাবে প্রতিষ্ঠিত করেছেন। উনি কবি, উনি গীতিকার, উনি প্রেমিক, উনি শ্যামাসঙ্গীত রচনা করেছেন, কিন্তু সবার উপরে হচ্ছে উনি প্রতিবাদী বিপ্লবী। এবং ওনার এই প্রতিবাদী বিপ্লব আজকের দিনে, যেখানে জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে ব্যাপক নানা ধরনের রাজনীতি হচ্ছে, সেখানে মনে হয় ওই কবি যদি কোথাও থাকতো, তাকে যদি একটু নিয়ে আসতে পারতাম, যে বলতো জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, কঠিন করে বলে দিতে পারতেন। নজরুল বুঝেছিলেন, নজরুল তো স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, জেলও খেটেছেন বিদ্রোহী কবিতা লেখার জন্য। নজরুল স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে বুঝেছিলেন যে স্বাধীনতা আনতে গিয়ে আসলে কি স্বাধীনতা এসেছে। আমার কৈফিয়ত কবিতার মধ্যে আছে একটা লাইন, যে স্বরাজ আসিল চোরে জুড়ি গাড়ি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকো এনেছি খাস। পোড়া বার্তাকো মানে পোড়া বেগুন। ওই সচেতন বিপ্লবী কবি সেই তখনের ওই সাংঘাতিক বিচারিতার রাজনীতি, স্বাধীনতার নামে স্বাধীনতার ছল, দেশ বিভাগ, এই সমগ্র জিনিসটা
ওনার স্নায়ুর উপরে, ওনার মনের উপরে গভীর আঘাত করে। সম্ভবত ওখান থেকেই উনি শেষ জীবনে এক অনন্ত অদ্ভুত এক স্নায়ুরোগে আক্রান্ত হয়ে যান। সারাদিন বসে কাগজ ছিঁড়তেন। কবির কাছে ক্ষমা চাইতে হয় যে কবি, তুমি যা চেয়েছিলে তা আমরা করতে পারিনি। আমি এই রবীন্দ্র ভারতীতে দাঁড়িয়ে বলবো যে রবীন্দ্রনাথের কাছেও আমাদের ক্ষমা চাওয়া দরকার, নজরুলের কাছেও আমাদের সামগ্রিক সামাজিক যে আকাল, যে আকালের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া দরকার যে তোমরা যেটা চেয়েছো আমরা সেটা করতে পারিনি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলেছি যে ওটা একটা তীর্থভূমি, কলকাতা বিশ্ববিদ্যালয় একটা তীর্থভূমি, যেখানে মেঘনাথ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, প্রশান্ত চন্দ্র মহালানবিশ, কত নাম বলবো, কত বলবো, শেষ হবে না। তাদের পদধূলি পড়েছে। তোমরা সেই তীর্থভূমিতে পড়াশোনা করো, রাজনীতির ঝান্ডাটা ক্যাম্পাসের বাইরে ছুড়ে ফেলে দাও, তবে তো হবে আসল বিশ্ববিদ্যালয়। কবিগুরুর শেষ কথা বলবো একটি গান দিয়ে। সেই কবিতার গানটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে উনি লিখেছিলেন, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। আমি আমার ছোট বাচ্চারা এখানে যারাও আছে, যদি ছোটরা থাকে, আর আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বারবার এই গানটার কথা স্মরণ করিয়ে দিই যে কবিগুরু বলেছিলেন, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। ভয়কে জয় করতে না পারলে শুভ কর্ম কখনোই করা যায় না। তাই সবাইকে নির্ভীক হতে হবে। ধন্যবাদ। মাননীয় উপাচার্য শ্রীমতী শান্তা দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়, এছাড়া আমার পরম স্নেহভাজন সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং গৌরাঙ্গ মিত্র ও উপস্থিত সকল, রবীন্দ্রভারতী সোসাইটির সঙ্গে আমার যোগ ছোটবেলা থেকে। এর সঙ্গে আমাদের একটা পারিবারিক যোগ ছিল। মানে আমি যখন স্কুলে পড়ি নিচু ক্লাসে, তখন থেকেই এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান দেখতে আসতাম। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে বোধহয় বিশেষ কেউ রবীন্দ্র শতবার্ষিকীর অনুষ্ঠান দেখেননি, কিন্তু আমি তখনও ছোটবেলায় হলেও এই অনুষ্ঠান দেখতাম। এই সম্বন্ধে একটা গল্প মনে পড়ে, আমি আপনাদের সঙ্গে ভাগ করে দিচ্ছি সেই গল্প। সেটা হচ্ছে যে একদিন এই রবীন্দ্র শতবার্ষিকী অনুষ্ঠানের মধ্যে প্রচন্ড বৃষ্টি পড়ছে, কিন্তু মঞ্চে অনুষ্ঠান চলছে। তখন বাইরে সামিয়ানা করে প্যান্ডেল করে অনুষ্ঠানটা হতো, হলের মধ্যে হয়নি। সেখানে মানে জল জমে যাচ্ছে। চিতপুর অঞ্চল তো জল জমার জন্য খুব বিখ্যাত ছিল। জল জমে যাচ্ছে, কিন্তু একটা লোক অনুষ্ঠান ছেড়ে যায়নি। সকলে চেয়ারের ওপর পা তুলে বসে অনুষ্ঠানটা শেষ অবধি দেখেছে। কাজেই সুতরাং সেই সময় অনুষ্ঠানের যে মান, সেটা কতটা উন্নত হতো এর থেকে বোঝা যাবে। এছাড়াও আমি আরো অনেক অনুষ্ঠান শুনেছি, নাটক, গান। আর আরেকটা অনুষ্ঠানের কথা আমি বলবো, সেটা এখন বন্ধ হয়ে গেছে। যদি আবার চালু করা যায় তাহলে খুব সকলেই উপকৃত হবে। সেটা হচ্ছে 25শে বৈশাখ সকালে এই মাঠেতে মঞ্চ করে রবীন্দ্রভারতী সোসাইটি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী, তখন বিশ্বভারতীতে 25শে বৈশাখের অনুষ্ঠান হতো না, পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো। এরা তিনটে সংস্থা একসঙ্গে মিলে একটা অনুষ্ঠান করতো এবং যাবতীয় বড় বড় শিল্পীরা তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সেটা যদি আবার কোনোভাবে শুরু করা যায় তাহলে ভালো লাগবে। যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু এই যে জন্মবার্ষিকীর অনুষ্ঠান, এটা কিন্তু সমানে চলছে। হয়তো করোনার সময় একটু বন্ধ হয়েছিল। যখন হল রেনোভেশন হয় তখনও অন্য জায়গায় হতো, কিন্তু হতো। এবং এই ট্র্যাডিশনটা সমানেই চলছে এবং আমি আশা করব
যে এই চ্যারিশনটা আরো দীর্ঘদিন চলবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আজকে এখানেই শেষ করছি। সকলকে, উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাহিত্য পত্রিকা, সাহিত্যপত্র করি ও কোমল প্রকাশিত হয়। রবীন্দ্র ভারতী সোসাইটি থেকে সদ্য প্রকাশিত সাহিত্য পত্রিকা, সাহিত্যপত্র 38তম সংখ্যাটি উপবিষ্ট অতিথিজনের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি আমার